রাজেশ, তুমি তো বসেই আছো, একটু এই জামা কাপড়ের বালতিগুলো ছাদে নিয়ে চলো না। আজকে অনেক জামা কাপড় কেচেছি, 3-4টে ভারী ভারী বালতি আমি একা একা 3তলা ছাদের উপর নিয়ে যেতে পারবো না। বসে আছি মানে? তুমি দেখতে পাচ্ছ না আমি নিউজ দেখছি? আমি এই গরমে রোদে ছাদে যেতে পারবো না। বসে আছি মানেই কি তোমার হুকুম শুনতে হবে নাকি? আমার দিকে তাকিয়ে কোনো লাভ নেই বৌদি, আমি এই দুপুরবেলা কিছুতেই ছাদে যাব না, আমার গায়ে ট্যান পড়ে যাবে। তাছাড়া তোমার লজ্জা করে না? নিজের ননদ আর দেওরকে দিয়ে কাজ করাবে ভাবছো? নিজের কাজ নিজে করো। রিঙ্কি এবং রাজেশের মুখে এমন কথা শুনে ববিতার খুব খারাপ লাগে। তার উপর সে গরমের দুপুরে কোনো চটি কিংবা জুতা না পরেই খালি পায়ে ছাদে চলে যায়, যার ফলে গরম ছাদে পা দেওয়া মাত্রই তার পা দুটো জ্বলতে শুরু করে। উফ, চটিটাও তো পরে আসতে ভুলে গেছি। রিঙ্কি আর রাজেশকে তো ডাকলে ওরা মোটেও সাড়া দেবে না। তাড়াতাড়ি জামা কাপড়গুলো মেলে নিচে নেমে যেতে হবে। এই বলে ববিতা তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলতে শুরু করে। ঠিক তখনই ববিতা পাশের বাড়ির প্রতিবেশীর ছাদ থেকে তিতলি এবং তার দেওর ও ননদের কথা শুনতে পায়। বৌদি, তুমি আবার খালি পায়ে চলে এসেছো, তোমার পা পুড়ে যাবে তো। এই নাও, তুমি আমার চটিটা পরো, নাও নাও তাড়াতাড়ি করো। আরে আমি তোমার চটি পরলেই তোমার পা তো পুড়ে যাবে, তুমি চটি পরে থাকো, আমার লাগবে না। ঠিক আছে, চটি পরবে না যখন তাহলে নিচে চলে যাও, এই গরমে ছাদে থাকতে হবে না। এমনিতেও তোমার বিপি লো থাকে, যখন তখন তুমি মাথা ঘুরে পড়ে যেতে পারো। হ্যাঁ বৌদি, তুমি নিচে চলে যাও। আমরা দুই ভাই বোন জামা কাপড়গুলো মেলে নিচে যাচ্ছি। তোমার আর এখানে থাকার দরকার নেই। কত কষ্ট করে এতগুলো জামা কাপড় একা একা কেচেছো তুমি, এবার জামা কাপড়গুলো শুকানোর দায়িত্ব আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি নিচে গিয়ে তোমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লস্যি বানাচ্ছি। আর হ্যাঁ শোনো, ছোট জামা কাপড়গুলো এই দিকের দড়িতে মেলবে। সব কটা জামা কাপড়ই কিন্তু ক্লিপ লাগাবে, না হলে কিন্তু উড়ে পড়ে যাবে। এই বলে তিতলি নিচে চলে যায়। আর এদিকে মৌ এবং মোহিত দুই ভাই বোন মিলে সুন্দর করে জামা কাপড়গুলো মেলতে থাকে। এমন দৃশ্য দেখে ববিতা খুবই অবাক হয়। ওরে বাবা, এত ভালো ননদ দেওরও পাওয়া যায় নাকি? কি সুন্দর তিতলিকে হেল্প করছে। আর আমার দেওর ননদের কথা তুমি ছেড়েই দিলাম, নিজে থেকে এক গ্লাস জল পর্যন্ত ঢেলে খায় না। আমার হেল্প করা তো অনেক দূরের কথা। মনে মনে এমন ভাবতে ভাবতে ববিতা জামা কাপড় মেলে দিয়ে নিচে নেমে যায়, কিন্তু অনেকক্ষণ ধরে ছাদে থাকায় সে গরমে প্রচন্ড ঘেমে যায়। মরে গেলাম, ছাদে ভীষণ গরম। রিঙ্কি, এসিটা একটু অন করো তো, একটু ঠান্ডা হাওয়া খাই, ভীষণ কষ্ট হচ্ছে। তোমার জন্যই আমাদের কারেন্টের বিল এখন এত বেশি আসছে। তুমি তো সব সময় দেখি এসি চালিয়ে বসে থাকো। তোমার বিয়ের আগে আমাদের ইলেকট্রিকের বিল অনেক কম আসতো। একটু তো দাদার কষ্টটা বোঝো, দাদা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে বৌদি। তাছাড়া আমরাও তো এখানে বসে আছি, আমাদের তো এত গরম লাগছে না, তোমার এত গরম লাগবে কেন? যাই হোক, আমার কিন্তু খুব খিদে পেয়ে গেছে। যাও তাড়াতাড়ি রান্না করো, এবার আজকে ছুটির দিনে মাংস ভাত খাবো। দেওর এবং ননদের মুখে এমন কথা শুনে ববিতা মন খারাপ করে রান্নাঘরে রান্না করতে চলে যায়। কিন্তু প্রচন্ড গরমের দুপুরে রান্না করতে গিয়ে তার খুবই কষ্ট হয়। তার উপর কিছুক্ষণ ছাড়া ছাড়াই রাজেশ এবং রিঙ্কি দুজনে মিলে জুস, লস্যি, আইসক্রিম খাওয়ার আবদার করে। তাই ববিতা চাইলেও তাড়াতাড়ি রান্নাঘরের কাজ মিটিয়ে বাইরে বেরোতে পারে না। এরই মধ্যে ববিতা রান্নাঘরের জানালা দিয়েই প্রতিবেশীদের রান্নাঘরের দৃশ্য দেখতে পায়। আরে বৌদি, তুমি আবার এই গরমে রান্না করতে চলে এসেছো? তোমার কি গরম লাগে না নাকি বলো তো? বৌদি, তুমি বললে এখনই জোম্যাটো থেকে দুপুরের খাবার অর্ডার করে দিচ্ছি। আজকে তুমি সকাল থেকে ঘর বাড়ি পরিষ্কার করেছো, তারপর কত জামা কাপড়ও কাচলে, খাবার অর্ডার করলে তোমার একটু রেস্টও হয়ে যাবে। আরে না না, বেকার বেকার টাকা খরচ করে খাবার অর্ডার করতে হবে না। এই গরমে বাইরের তেল মশলাযুক্ত খাবার খাওয়াও ঠিক হবে না। তাছাড়া রাতের জন্য তো সেই আমাকে রান্না করতেই হবে, তাই একবেলা রান্না করলেই দুবেলার কাজ মিটে যাবে। তাহলে বৌদি এক কাজ করো, আমাদের তো ইন্ডাকশন আছে, ইন্ডাকশনটা নিয়ে তুমি ডাইনিং রুমে বসিয়ে এসি চালিয়ে রান্না করো, তাহলে গরমে তোমার কষ্ট হবে না। দেখছো তো রান্না করতে গিয়ে তুমি কত ঘেমে গেছো। তোমাকে এত কষ্ট করে রান্না করতে দেখে আমাদেরই তো খারাপ লাগছে। আরে না না, এসি চালিয়ে ইন্ডাকশনে রান্না করলে ইলেকট্রিক বিল অনেক বেশি আসবে, দরকার নেই, তোমরা যাও, আমি ঠিক রান্না করে নেব। আরে তুমি এত ইলেকট্রিক বিলের কথা চিন্তা করছো কেন? বিল তো দেবো আমি আর দাদা, তোমাকে ওসব ভাবতে হবে না। আমরা ইনকাম করছি কি জন্য? মৌ, বৌদি এমনি এমনি শুনবে না। চল রান্নার জিনিসগুলো আর ইন্ডাকশনটা নিয়ে আমরা বাইরে চলে যাই। এই বলে মোহিত এবং মৌ দুজন মিলে সমস্ত জিনিসপত্র এবং রান্নার উপকরণগুলো বাইরে নিয়ে যেতে শুরু করে।
এমন দৃশ্য দেখে ববিতা কিছু না বলে আর থাকতে পারি না। তিতলি, তোমার ননদ আর দেওর কত ভালো, তোমার কত কেয়ার করে। তুমি ভাগ্য করে এরকম ননদ আর দেওর পেয়েছো। সত্যি তুমি ভীষণ লাকি। ইস, আমিও যদি তোমার মতো দেওর আর ননদ পেতাম তাহলে কত ভালো হতো। হ্যাঁ গো, সবার কপালে এরকম ননদ দেওর জোটে না। ওরা আমাকে খুব ভালোবাসে। আচ্ছা যাই, আমি এবার রান্নাটা করে নিই। এই বলে তিতলি ডাইনিং রুমে চলে যায়। সে খুবই আরামে এসিতে বসে রান্নাবান্না করে। অন্যদিকে ববিতা খুবই কষ্ট করে গরমের মধ্যে ঘেমে নিয়ে রান্না করে। কিন্তু সে যখন রাজেশ এবং রিঙ্কিকে খাবার খেতে দেয় তখন ইস, এটা মাংস রান্না হয়েছে? ছি ছি ছি, বাজে খেতে হয়েছে একেবারে। তুমি ইচ্ছা করে এরকম রান্না করেছো বৌদি, তাই না? যাতে আমরা খেতে না পারি। কেন, রান্নায় কি প্রবলেম হয়েছে? আমি তো খুব ভালো করেই মাংস রান্না করেছি। আরো দু একবার খেয়ে দেখো। একবার খেয়ে কি বুঝবে তোমরা? ছোটদা ঠিকই বলছে, খুব বাজে রান্না হয়েছে। মাংস ঠিকভাবে কষা হয়নি, মাংস থেকে গন্ধ বেরোচ্ছে। দাদা, তুই বরং অনলাইনে মাটন বিরিয়ানি, চিকেন চাপ অর্ডার কর। এই খাবার মোটেও খাওয়া যাবে না। আর হ্যাঁ, সাথে রায়তা আর স্যালাডও থাকে যেন। কিন্তু আমার কাছে তো এখন টাকা নেই, তাছাড়া টাকা কোথায় বা পাবো? কেন, টাকা বৌদি দেবে। আবার কি দেবে? বৌদি এমন বাজে খাবার রান্না করেছে বলেই তো আমাদের এখন খাবার দাবার অর্ডার করতে হচ্ছে। তাই খাবারের টাকাটা বৌদিই দেবে। এমনিও দাদা সংসার চালানোর জন্য বৌদিকে অনেক টাকা দেয়। এই বলে রিঙ্কি এবং রাজেশ দুজনে অনলাইনে দামি দামি অনেক রকম খাবার অর্ডার করে। আর সেই খাবারের টাকা ববিতাকেই দিতে হয়। অন্যদিকে তিতলি রান্না করা সাধারণ ভাত, টক ডাল এবং ধোকার ডালনা খেয়েই মৌ এবং মোহিত দুজনেই তাদের বৌদির খুবই প্রশংসা করে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। একদিকে তিতলি তার ননদ, দেওর এবং স্বামীকে নিয়ে খুবই হাসি খুশি সংসার করতে থাকে। তাদের সংসারে কোনো ঝগড়া, ঝামেলা, অশান্তি কিছুই থাকে না। আর অন্যদিকে ববিতা খুবই সমস্যার মধ্যে থাকে, কারণ রাজেশ এবং রিঙ্কি সবসময় তাকে খুব বিরক্ত করে, তাকে উত্ত্যক্ত করে। ববিতার স্বামীকে নিয়ে কোনো সমস্যা না থাকলেও সে নিজের দেওর এবং ননদের নামে স্বামীর কাছে অভিযোগ করতেও পারে না। এমনই একদিন, বৌদি, ও বৌদি, এখানে এসো। কি হলো, ডাকছি তো? তাড়াতাড়ি এসো এদিকে। রাজেশের চিৎকার শুনে ববিতা নিজের কাজ ছেড়ে তাড়াতাড়ি ছুটে আসে। তুমি অন্ধ নাকি? হ্যাঁ, আমার এত দামি ব্র্যান্ডেড শার্টটা তুমি নষ্ট করে দিয়েছো। তোমাকে বলেছি না আমার জামা কাপড় তুমি ওয়াশিং মেশিনে কাচবে না। এই লাল রং সাদা রঙের শার্টে লাগলো কিভাবে? আমি এখন কি পরে অফিসে যাব? আরে, আমি তো ওয়াশিং মেশিনে কিছুই কাচিনি। কিভাবে রং লেগে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি আজকে অন্য শার্ট পরে যাও, আমি এই দাগ তুলে রেখে দেব। থাক, আর জ্ঞান দিতে হবে না, মূর্খ কোথাকার। কোনো জ্ঞান বুদ্ধি নেই মাথা মোটা। যাও এখান থেকে। দেখো, সাবধান। আমার জামা কাপড় কিংবা কোনো জিনিস যদি নষ্ট করেছো তাহলে কিন্তু আমি আদায় করেই ছাড়বো। ছোটদা ভালো বলেই দুটো চারটে কথা শুনিয়ে ছেড়ে দিল, আমি কিন্তু ছাড়বো না। ননদ এবং দেওরের মুখে এত বাজে বাজে কথা শুনে ববিতার খুব খারাপ লাগে। তাই সে মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। সে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এমন সময় সে দেখতে পায়, তুমি কিন্তু রেগে যেও না। আসলে আমি তোমার ঘর পরিষ্কার করতে ঢুকেছিলাম। ড্রেসিং টেবিলে তোমার এই ওয়াচটা রাখা ছিল, ভুল করে পড়ে গিয়ে ভেঙে গেছে। দেখো, এই ঘড়িটার তো অনেক দাম, আমি ভেঙে ফেললাম। ইস, এবার কি হবে? আরে বৌদি চিল, ঘড়িটা নষ্ট হয়নি, শুধু ডায়ালটা ভেঙে গেছে। দেখো, ঘড়িটা এখনো ঠিকভাবেই চলছে। দোকানে নিয়ে গেলেই ঠিক হয়ে যাবে। আমি আজকেই ঠিক করিয়ে নেব, তুমি চাপ নিও না। উফ বৌদি, আমি ভাবলাম কি না কি হয়ে গেল। তুমি এমন করলে না। সামান্য একটা জিনিস নিয়ে তুমি এত ঘাবড়ে যাও কেন বলো তো? এমন কথা শুনে তিতলি শান্ত হয়। আর সে মনে মনে ভাবে, ববিতা ঠিকই বলে, আমি ভাগ্য করে এরকম ননদ আর দেওর পেয়েছি। এরা আমার দেওর আর ননদ নয়, এরা তো আমার ভাই বোন। ঠিক এমন সময় তিতলি ববিতাকে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে দেখে। যা দেখে তখনই তিতলি এবং তার ননদ দেওর ববিতার কাছে যায়। ববিতা কাঁদতে কাঁদতে তাদেরকে সব কথা জানায় যে কিভাবে রাজেশ এবং রিঙ্কি তাকে উত্ত্যক্ত করে। শোনো, তোমাকে এবার নিজেকেই পাল্টে ফেলতে হবে, তবেই ওরা দুজনে লাইনে আসবে। আমরা যা বলছি তুমি এবার তাই তাই করবে, দেখবে ওরা খুব তাড়াতাড়ি লাইনে চলে আসবে। পরের দিন থেকে ববিতা একেবারে নিজেকে পরিবর্তিত করে নেয়। সে তার ননদ এবং দেওরকে একদমই পাত্তা দেয় না, তাদের কোনো কথা শোনে না, এমনকি তাদের কোনো কাজও করে না।
তাদের জন্য রান্নাও করতে চায় না। এমনই একদিন, কি হলো বৌদি, আজকেও তুমি আমাদের খেতে দিলে না কেন? তুমি রান্না বান্না করছো না নাকি? রান্না তো করেছি, কিন্তু শুধু নিজের জন্য। আমার হাতের রান্না তো তোমাদের পছন্দ হয় না। তোমরা আমার রান্নাকে অপমান করো, তাচ্ছিল্য করো। তাই আমি ঠিক করেছি আমি আর তোমাদের জন্য রান্না করব না। বাবা, তোমার রূপ তো একদম পাল্টে গেছে দেখছি। এত কথা কোথায় শিখলে তুমি? কদিন ধরে আমাদের ঘরও পরিষ্কার করছো না, আবার জামা কাপড়ও কেচে দিচ্ছ না। আমি কিছুই করে দেব না। তোমার ঘর পরিষ্কার করতে গিয়ে যদি কিছু ভেঙে যায়, কিংবা যদি তোমার কোনো শার্ট প্যান্ট নষ্ট হয়ে যায়, তখন তো আমাকে অপমান করতে ছাড়বে না। এবার থেকে নিজের কাজ নিজে করবে তোমরা। যারা আমাকে সম্মান করে না, বৌদি হিসেবে মর্যাদা দেয় না, আমি তাদেরকে নিজের ননদ দেওর বলে মনে করি না। তোমাদের চেয়ে ভালো তিতলির ননদ আর দেওর। ওদের বাড়িতে গিয়ে দেখে আসবে তো কিভাবে বৌদিকে সম্মান করতে হয়। বৌদি মানে তো মায়ের সমান। তোমরা তো মনে হয় নিজেদের মাকেও কখনো সম্মান করতে না। এমন কথা শুনে রিঙ্কি এবং রাজেশের খুব খারাপ লাগে, কারণ ববিতা এর আগে কখনো তাদের মুখের উপর এমন কথা বলেনি। আর হ্যাঁ, আমার বাবা আমাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছে কিছুদিন আগেই। তোমরা তো নিশ্চয়ই খবর পেয়েছো। যাই হোক, আমি তোমাদের দাদাকে নিয়ে খুব তাড়াতাড়ি এখান থেকে ফ্ল্যাটে শিফট করব, কারণ তোমাদের মতো পাবলিকের সঙ্গে আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। তোমাদের মতো দেওর আর ননদ থাকার চেয়ে না থাকা অনেক ভালো। এমন কথা শুনে রিঙ্কি এবং রাজেশ খুব ভয় পেয়ে যায়, কারণ তাদের বাবা মা কেউ নেই। পরিবার বলতে তারা শুধু নিজেদের দাদা এবং বৌদিকেই বোঝে। বৌদি, আমাদের ক্ষমা করে দাও। আমরা সত্যিই তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তুমি আমাদের কখনোই কিছু বলতে না তো, আমরা সেই জন্য আরো বেশি উচ্ছৃঙ্খল হয়ে গেছি। তুমি তো আমাদের মায়ের মতোই। তুমি আমাদের বকবে, শাসন করবে, তবেই তো আমরা শুধরে যাব, বলো? হ্যাঁ বৌদি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবার থেকে আমি আর বোন তোমার সব কথা শুনবো। আমার চাকরিটাও চলে গেছে, এখন তুমি আর দাদা আমাদেরকে ছেড়ে চলে গেলে তুমি দেখবে আমরা ওই মৌ আর মোহিতের থেকেও ভালো ননদ দেওর হয়ে দেখাবো। রাজেশ ও রিঙ্কির মুখে এমন কথা শুনে ববিতা খুবই খুশি হয়। পরের দিন থেকে সত্যি সত্যি রিঙ্কি এবং রাজেশ নিজেদেরকে একেবারে পাল্টে ফেলে। তারা নিজেদের বৌদিকে খুবই সম্মান করে, নাইবা তাকে কোনো রকম কষ্ট দেয়। এভাবে ধীরে ধীরে রিঙ্কি এবং রাজেশও খুব ভালো ননদ এবং দেওর হয়ে ওঠে। আতিশা ছিল শুক্লা দেবীর ছেলে মায়ানের স্ত্রী। 4 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, কিন্তু আতিশার আচার ব্যবহার ও কাজকর্মে শুক্লা দেবী খুবই খুশি ছিল। সে আসার পর থেকে একাই বাড়ির সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছিল। শুক্লা দেবীর তার বৌমাকে নিয়ে কোনো চিন্তাই ছিল না, চিন্তা ছিল তার 5 মেয়েকে নিয়ে। শুক্লা দেবীর 5 মেয়ে বুলটি, বিলকিস, নন্দিতা, শিলা এবং দেবস্মিতা, যাদের কিনা এখনো বিয়ে হয়নি, এবং তাদের নামি দামি শখ নিয়ে শুক্লা দেবী এবং মায়ান বেশ চিন্তায় ছিল। কিন্তু আতিশা তার ননদদের খুবই ভালোবাসতো। তারা যেটাই চাইতো আতিশা তাদেরকে সাপোর্ট করত। এই নাও তোমার দাদার এটিএম কার্ড, এটা দিয়ে আজকে তোমরা শপিং করো। আমার মনে হচ্ছে মা তোমাদেরকে আজকে কোনো টাকা দেবে না। উফ বৌদি, আই লাভ ইউ। এই জন্য আমরা তোমাকে এত ভালোবাসি। সত্যি বিশ্বাস করো, আমার আর বিলকিসের ওই লেহেঙ্গাটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু দামি হওয়ায় কিভাবে কিনবো ভেবে পাচ্ছিলাম না। আরে বাবা, আমি সেই জন্যই তো এই প্ল্যানটা করলাম। আর তোমার দাদা যাওয়ার আগে সুযোগ বুঝে মানিব্যাগ থেকে এটিএম কার্ডটা নিয়ে নিলাম। আর বৌদি, আমাদের বেলায় কি? এখন তো দেখছি তুমি শুধু বড়দি আর মেজদিকেই ভালোবাসো, আমাদের একটুও ভালোবাসো না। এই শিলা, দেবস্মিতা, চল এখান থেকে। মা যেরকম আমাদেরকে ভালোবাসে না, এখন দেখছি বৌদিও সেরকম হয়ে গেছে। না না নন্দিতা, আমি তোমাদের বিষয়ে এরকম কখনোই ভাবিনি। কিন্তু তোমরা তো লেহেঙ্গা কিনবে আমাকে আগে থেকে বলোনি। যাক, ওসব বাদ দাও। যখন তোমাদেরও লেহেঙ্গা পছন্দ, তাহলে তোমরা 5 জনে একই সঙ্গে যাও আর লেহেঙ্গা কিনে নিয়ে এসো। আমার বিশ্বাস তোমার দাদার এটিএম কার্ডে অনেক টাকা আছে, যেটা দিয়ে তোমাদের সবার লেহেঙ্গা কেনা হয়ে যাবে। এবারে সবাই তোমরা খুশি তো? এটা শোনার পর তারা সকলে একই সুরে হ্যাঁ বলে। আসলে আতিশা এরকমই ছিল। সে প্রতিবারই সবকিছুতে তার 5 ননদকে সাপোর্ট করত। এমনকি কোনো কোনো সময় সে তার বাড়ির লোকজনকে না জানিয়েও তাদেরকে টাকা দিয়ে দিত। তারা 5 জনেই শপিং করতে খুব ভালোবাসত। কারণে অকারণে, সময়ে অসময়ে তারা এটা সেটা কিনেই থাকতো।
তারা 5 বোনে সেখান থেকে লেহেঙ্গা শপিং করার জন্য চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তাদের দেখে রাখা লেহেঙ্গার দোকানে তারা পৌঁছে যায়। এই যে দাদা, কালকে দেখে যাওয়া আমার পছন্দের লেহেঙ্গাটা দিন তো। আমি আজকে টাকা নিয়ে এসেছি, লেহেঙ্গা দুটো নেব। শুধু ওদের লেহেঙ্গা বের করবেন না, আপনি আমাদের 3 জনের জন্য বের করুন। আমরা 5 বোনেই ওই একই লেহেঙ্গা নেব। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনার ওই বুটিক্সের মেহরুন লেহেঙ্গাগুলোর কথা বলছেন তাই তো? সরি ম্যাডাম, ওই লেহেঙ্গাগুলো আর অ্যাভেলেবেল নেই। ওগুলো অনলি 1 পিস করেছিল আর কালই বিক্রি হয়ে গেছে। এখন যেগুলো আছে একটু কস্টলি হয়ে যাবে। আপনি টাকার চিন্তা করবেন না, যতই দাম হোক আপনি দেখান। দাম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, বুঝেছেন? ওদের যখন কোনো সমস্যা নেই তাহলে আমার কিসের সমস্যা? আমি তো এখানে বিক্রি করতেই বসে আছি। এই লেহেঙ্গাগুলো দেখুন, এগুলো 10,000 টাকা করে পিস পড়বে, তবে পড়লে কিন্তু আপনাদের খুব মানাবে। সেটা আমরা আগে থেকেই জানি। ঠিক আছে, আপনি একই রকমের আলাদা আলাদা কালারের 5টা লেহেঙ্গা দিয়ে দিন। আর এই নিন এটিএম কার্ড, লেহেঙ্গার যা দাম এখান থেকে পে করে নিন। এভাবে বললে দোকানদারটি টাকা পে করে তাদেরকে লেহেঙ্গাগুলি দিয়ে দেয়। তারা সেখান থেকে বাড়ি চলে আসে। প্রতিদিনই তারা এটিএম কার্ড দিয়ে কিছু না কিছু শপিং করেই থাকতো। প্রথম দিকে অল্প অল্প কেনাকাটা করত, কিন্তু তারা তাদের বৌদির সাপোর্ট পেয়ে এখন অনেক বেশি বেশি শপিং করা শুরু করেছিল। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন আতিশার শাশুড়ি মা শুক্লা দেবী এটা বুঝতে পারে। বৌমা, তুমি যেটা করছো ভালো করছো না। আমি ওদের মা হয়ে ওদেরকে শপিং করার টাকা দিই না, আর তুমি কিনা লুকিয়ে লুকিয়ে ওদেরকে শপিং করতে সাহায্য করছো, ওদেরকে টাকা দিচ্ছ। এগুলো করার কি দরকার শুনি? দরকার তো কিছুই নেই, কিন্তু ওরা বাচ্চা। ওরা আমার কাছে এসে বললে আমি কিভাবে না বলবো বলুন? আর এই বয়সের মেয়েরা একটু কেনাকাটা সাজগোজ করবে না তো কখন করবে? আর বিয়ের পর ওরা শ্বশুর বাড়িতে গিয়ে কি আর এরকম করতে পারবে? তারা যখন কথা বলছিল ঠিক তখনই তারা 5 বোন হাতে করে শপিং এর ব্যাগ নিয়ে এসে উপস্থিত হয়। এটা দেখে শুক্লা দেবী বলে, দেখো বৌমা, আমি কি বলছিলাম। এরা মনে হয় সকালে ঘুম থেকে উঠে দাঁত না মেজেই শপিং করতে চলে গিয়েছিল। তা তোরা আজকে কি আবারও লেহেঙ্গা শপিং করলি? উফ মা, আপনি একটু চুপ করুন। আর যদি লেহেঙ্গা শপিং করেই থাকে তাহলে ক্ষতি কি? যেটা ভালো লাগবে সেটাই তো কিনবে, নাকি ওরা এখন বুড়োদের মতো তাঁতের শাড়ি কিনবে? হ্যাঁ বৌদি, তুমি ঠিকই বলেছ। এই বাড়িতে তুমি ছাড়া আমাদের পছন্দ কেউ বোঝে না, এমনকি আমার মাও নয়। না হলে সামান্য লেহেঙ্গা শপিং করা নিয়েও আবার কেউ এত কথা শোনায়? হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস। আমরা শপিং করেছি যেন এদের ঘুম হচ্ছে না। আর আমরা আমার দাদার টাকায় শপিং করি। যেখানে দাদা বৌদির অসুবিধা হচ্ছে না, সেখানে তোমার কিসের অসুবিধা শুনি? এখন নিজের মায়ে যদি এরকম হয় তাহলে শাশুড়ি মা কেমন হবে? সে কি তাহলে আমাদেরকে কখনো শপিং করতে দেবে? সবাই ভালো হবে, আগে তোরা ভালো হ। আর এই তো এখানে তোর বৌদি আছে, কই ওকে তো আমি কিছু বলছি না। তোদের মতো 5টা শপিং করা অবুঝ মেয়ের থেকে আমার একটা বুঝদার বৌমা অনেক ভালো। তারা যখন কথা বলছিল ঠিক তখনই সেখানে মায়ান আসে। সে তার মায়ের কথা শোনার পর বলে, তুমি কাকে ভালো বলছো মা? যে চুরি করে সেই তো চোর, আর যে তাকে চুরি করতে সাহায্য করে সেও চোর। মানে হলো তোমার বৌমা আমার এটিএম কার্ড ওদেরকে শপিং করার জন্য দিয়ে রেখেছে, আর সেটা দিয়ে ওরা প্রতিদিন শপিং করে। আর জানো মা, শুধু এই নয়, কয়েকদিন আগে ওরা 5 বোন মিলে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে 50,000 টাকার লেহেঙ্গা শপিং করেছে। এখন এভাবে চলতে থাকলে কয়েকদিনের মধ্যেই আমার সব সেভিংস শেষ হয়ে যাবে মা। এটা শুনে শুক্লা দেবী ও অতিশা একটু চিন্তিত হলেও তাদের 5 বোনের কোনোই চিন্তা ছিল না। তারা একটু অস্বস্তিকর ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায়। তুমি ওদেরকে ক্ষমা করে দাও প্লিজ। আর কিছু বলার হলে তুমি আমাকে বলবে। ওরা আমার ছোট বোনের মতো, ওদের শপিং করা নিয়ে তুমি কিছু বলো না প্লিজ। দেখেছো তো মা, আতিশা এখন ওদের শপিং করা নিয়ে সাপোর্ট করে যাচ্ছে। ধুর, আমার তোদেরকে এগুলো বলাই ভুল হয়েছে। আমার উচিত ছিল বাড়ি ঘরদর বিক্রি করে ওদেরকে শপিং করার টাকা এনে দেওয়া। তুমি রাগ করো না, আমি তোমার এটিএম কার্ড তোমার কাছে এনে দেব। তাহলে ওরা তোমার টাকা খরচ করতে পারবে না। প্রয়োজনে আমি আমার কাছ থেকে ওদেরকে টাকা দেব। তুমি কেন বুঝছো না আতিশা? প্রশ্নটা টাকা নয়, ওদের অভ্যাসের। ধুর, আমার আর ভালো লাগে না তোমাকে বোঝাতে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এই বলে মায়ের রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। শুক্লা দেবীও সেখান থেকে চলে যায়। আরো কয়েকদিন কেটে যায়। এখন তারা শপিং করার জন্য তার বৌদির কাছ থেকেই টাকা নিত। একদিন অফিস শেষ হওয়ার আগেই মায়ান বাড়ি ফিরে আসে। তাকে অসময়ে বাড়ি ফিরে আসতে দেখে অতিশা বলে, কি হলো মায়ান, আজকে তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে?
তোমার শরীর টরীর খারাপ নাকি? আর তোমার মুড এত অফ কেন? না অতিশা, আমার কোনো শরীর খারাপ করেনি। আসলে আমাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আমি কাজটা হারিয়ে ফেলেছি অতিশা। আমি এখন কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় বিভোর হয়ে যাচ্ছি। আমার কোনো রকমের টাকা সেভিংস নেই যে আমাদের কয়েকদিন চলবে। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি কেঁদো না মায়ান, দেখবি ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন। তুমি কাজের জন্য চেষ্টা করো, আর আমার কাছে জমানো যে কটা টাকা আছে তাতে আমাদের কয়েকদিন চলে যাবে। হ্যাঁ আতিশা, এই দুঃখ সময় আমাদের একমাত্র সেভিংস করে রাখা টাকাই উদ্ধার করতে পারবে। মায়ানের পরিবারের মধ্যে সে একমাত্র টাকা রোজগার করত। আতিশা তার জমানো টাকা দিয়ে বেশ কয়েকদিন সংসার চালাতে থাকে। একদিন, দূর, এরকম জীবন ভালো লাগে না। কতদিন হয়ে গেল আমরা শপিং করতে যাইনি। বাড়িতে যা কিছু আছে সবই পুরানো হয়ে গেছে। আমার তো পুরানো লেহেঙ্গা দেখেই রাগ হচ্ছে। হ্যাঁ দিদি, মার্কেটে কত ভালো ভালো আধুনিক মডেলের লেহেঙ্গা এসেছে, আর আমাদের কাছে সেই পুরানো ওল্ড মডেলিস লেহেঙ্গাই পড়ে আছে। আচ্ছা দিদি, চল না আজ আমরা লেহেঙ্গা শপিং করতে যাই। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমিও এটা ভাবছিলাম। চল আমরা বরং বৌদিকে গিয়ে বলি, দেখবি বৌদি কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবে। এই মনোভাব নিয়ে তারা 5 বোন মিলে তাদের বৌদির কাছে এসে লেহেঙ্গা শপিং এর কথা বলে। এটা শুনে আতিশা তাদের উপর খুব রেগে যায়। দেখো, আমি তোমাদের সাপোর্ট করি মানে এই নয় যে তোমাদেরকে সবকিছুতেই সাপোর্ট করব। আচ্ছা, তোমাদের কি সাধারণ বুদ্ধিও নেই? দেখেছো তো তোমার দাদার কাজ চলে গেছে, কত কষ্ট করে আমাদের সংসার চলছে, তার উপরে তোমরা এসে লেহেঙ্গা শপিং করার কথা বলছো? এটা বলতে তোমাদের লজ্জা করলো না? ও, তাহলে তুমিও দাদা আর মায়ের মতো হয়ে গেলে? এতদিন শপিং করতে ওরাই বারণ করতো, আর আজকে দেখছি তুমিও মানা করছো। হ্যাঁ, বারণ করছি, আর দরকার আছে তাই করছি। সেই সময়টা আলাদা ছিল, আর এখনকার সময়টা সম্পূর্ণ আলাদা। শুধু আমাকেই তোমাদের বুঝতে হবে কেন? তোমরা কি কোনোদিনও আমাদের বুঝবে না? এখনো কি তোমরা বাচ্চা নাকি? এভাবে সেদিন আতিশা রাগের মাথায় তার 5 ননদকে অনেক কথা শোনায়। সেদিন আতিশা রাগে বললেও কথাগুলো ঠিকই বলেছিল, আর এটা তার 5 ননদই বুঝতে পারে। তারা তাদের বৌদির কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তারাও বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিতে থাকে। তাদের অপ্রয়োজনীয় জিনিসপত্র লেহেঙ্গা তারা ওএলএক্সে বিক্রি করে দেয়। বিক্রি করার ফলে তাদের হাতে বেশ কিছু টাকা আসে। সেই টাকা নিয়ে তারা তাদের দাদার হাতে দিয়ে বলে, এই নে দাদা, এখানে কিছু টাকা আছে। আমরা আমাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো ওএলএক্সে বিক্রি করে দিয়েছি। এখন আমাদের সংসারের অবস্থা ভালো নয়, তাই এটা দিয়ে একটু হলেও তোর সুবিধা হবে। হ্যাঁ দাদা, তুই চিন্তা করিস না, আমরা জবের জন্য ইন্টারভিউ দিয়েছি। কিছুদিনের মধ্যেই হয়তো জব পেয়ে যাব। এতদিন পর আমরা টাকার মর্ম বুঝতে পেরেছি রে দাদা। তুই ঠিকই বলতিস। এবারে তুই দেখে নিস, আমরা আর কোনোদিনও শপিং করব না। তাদের কথা শুনে মায়ান হেসে ফেলে। আরে পাগলি, তোরা শপিং কেন করবি না? শপিং তোরা নিশ্চয়ই করবি, কিন্তু যেটা প্রয়োজন সেটাই করবি। যাক, তোরা বুঝেছিস, এটাই যথেষ্ট। এভাবেই মায়ান সেদিন আসল ঘটনা বলতে থাকে। আসলে মায়ানের চাকরি যায়নি, সে বুদ্ধি করে তাদেরকে বোঝানোর জন্য এটা করেছিল। পরের দিন থেকে মায়ান আবারও কাজে বেরিয়ে পড়ে। এদিকে তারা 5 বোন বুঝদার হয়ে উঠেছিল, তাই তারা প্রয়োজন ছাড়া আর কোনোদিনই ফালতু খরচ অথবা শপিং করার কথা বলে না।